আরই ৬টা ১০-এ ৬টাতে পৌঁছাতেই হবে। হাওড়া ব্রিজে মানে ট্রেন পাওয়ার সম্ভাবনা 0% কাছে চলে এসেছে। পারবো কি পারবো না প্রচন্ড টেনশনে আছি, মানে মারাত্মক তাড়াহুড়ো, প্রচন্ড দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, এত জ্যাম রীতিমতো মানে বিধ্বস্ত। হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো, ভিতর দিয়ে যাবো। C13 ছিল আমাদের, C18 দিয়ে উঠতে হলো। ট্রেন কিন্তু ছাড়লো একদম এক্সাক্ট রাইট টাইমে। প্ল্যাটফর্ম নম্বর 7-এ দিয়েছে, আমার মনে হয় ওই জন্যই এই সমস্যাটা হলো। আমাদের খুব সমস্যা হয়েছে অতবার নিচে নামতে। পিপি প্যালেসে ছেড়ে দিল। এসে আমাদের ঘরটা একটু দেখিয়ে দিই। শুরু হলো আরো একটি নতুন ভ্রমণ কাহিনী। শুরুটা ছিল ভীষণই উত্তেজনাপূর্ণ, হয়তোবা বাড়ি চলে আসতে হতো, যাওয়া হতো না। কি ছিল সেই গল্প জানতে গেলে কিন্তু আমার সাথে এই পুরো গোটা জার্নিটা থাকতে হবে শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। এই জানুয়ারির শেষ সপ্তাহ, 26শে জানুয়ারির ছুটি, বেরিয়ে পড়েছে আজকের গন্তব্যে। আজকের গন্তব্য হলো 4 ধামের এক ধাম, বাঙালির প্রাণের জায়গা, বাঙালির কমফোর্ট জোন, পুরী শ্রীক্ষেত্র জগন্নাথপুরী। আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে 22895 বন্দে ভারত হাওড়া পুরী 6টা 10-এর ট্রেন। অলরেডি ভীষণ লেট, খুব চাপে আছি, খুব টেনশনে আছি। সময় হচ্ছে 5টা 47 ভোরবেলা। আমাদেরকে কোনোভাবে 6টাতে পৌঁছাতেই হবে। আমাদের ড্রাইভার দাদা খুব জোরে ড্রাইভ করছে, দেখা যাক প্রভুর কি ইচ্ছে। ওদের কথাই বলে না, জগন্নাথ দেব না চাইলে আপনি হাজারো প্ল্যান করুন, মানে বানা বানা খেল বিগড় যাতা হ্যাঁ। তো চলুন এখন জগন্নাথ দেবের নাম নিতে নিতে হাওড়া ব্রিজে মানে তুলনা করা যাচ্ছে না এরকম জ্যাম। এখন সত্যি পুরোপুরি জগন্নাথের হাতে যে আমরা পৌঁছাতে পারবো কি পারবো না, প্রচন্ড টেনশনে আছি। পরবর্তী কথাটা স্টেশনে পৌঁছে হচ্ছে, জানি না হয়তো ট্রেনে উঠে হবে। গাড়ি প্রায় হাওয়ার বেগে উড়িয়ে নিয়ে এলো। প্রথম হুগলি সেতু বা রবীন্দ্র সেতুর শুরুতেই বুঝতে পারলাম যে গোটা ব্রিজটা সমেত একদম হাওড়া স্টেশন অবধি একেবারে গদের আঠার মতন আটকে থাকা মারাত্মক ঘন ট্রাফিক। এই ট্রাফিক পেরিয়ে 6টার মধ্যে স্টেশনে পৌঁছানো একদমই নেক্সট টু ইম্পসিবল মনে হচ্ছিল। একমাত্র ভরসা তখন শ্রী জগন্নাথ দেব, তারই নাম জপতে থাকলাম। গাড়ি মানে এক চুল করে এগোয় আবার দাঁড়িয়ে পড়ে। শেষমেশ দেখলাম যেখান থেকে স্টেশনের ঘড়িটা দেখা যায় সেখানে এতটাই খারাপ অবস্থা যে গাড়ি আর এগোতে পারছে না। তখন বাধ্য হয়ে ওই ভারী লাগেজ নামিয়ে একদম মানে 11 নম্বর বাসে পুরো দৌড় মারলাম স্টেশনের দিকে। ট্রেন ছিল কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বরে গাড়ি দিয়েছে, মানে মারাত্মক তাড়াহুড়ো, প্রচন্ড দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, মানে এত জ্যাম যে গাড়ি আমাদের অনেকটা দূরে ছেড়েছে, নাহলে গাড়িকে এখানেই ঢোকানো যেত। এবার হেঁটে হেঁটে পুরো 21 নম্বরে যেতে হচ্ছে। এইখান থেকে 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের সামনে লিটারালি ম্যারাথন দিয়ে পৌঁছেছিলাম। ঠিক এক্স্যাক্ট এই যে সময়টা দেখছেন দৌড়াচ্ছি, তখন বাজে ঘড়িতে 6টা 5। আমরা মাত্র 2 মিনিটে সিকিউরিটি চেক ইন ক্রস করে ওই ভারী লাগেজ নিয়ে পুরো ট্রেনে উঠতে পেরেছিলাম 6টা 7-এ। 6টা 10-এ এক্স্যাক্টলি গাড়ি ছেড়েছিল, মানে পুরো কানের পাশ দিয়ে যেন গুলি বেরিয়ে গেছে। ওদিকে পড়বি তো পর, সিকিউরিটি চেক ইনের ওখানে লম্বা লাইন, মানে এখান দিয়ে ব্যাগ ট্রলি এ সমস্তগুলো স্ক্যান করিয়ে ভেতরে ঢোকায়। সেদিনকেই যেন এত লম্বা লাইন হতে হয়। যে বলে না যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ওই ভারী লাগেজ নিয়ে, যদিও আমাকে ধরতে হয়নি, সৌরভী পুরোটা বয়ে নিয়ে গিয়েছিল। ওই সময় যে কোথা থেকে মনে জোর পেলাম যে পুরো ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করতে হবে, তার থেকে আপনারা যদি কিছু আইডিয়া পেতে পারেন ভবিষ্যতে কতটা আগে বাড়ি থেকে বেরোবেন। আর তারপরে হলো আর একটা ভয়, আমরা তো বাজেট ট্রাভেলার, এই এত টাকা দিয়ে বন্দে ভারতের টিকিট কেনা, সেটা যদি কোনোভাবে ট্রেনটা মিস হয়ে যায় আবারও কত টাকা দিয়ে টিকিট কিনতে হবে, বা আদৌ টিকিট পাবো কিনা, বা আদৌ পুরী যাওয়া হয়ে উঠবে কিনা, শ্রী জগন্নাথই জানেন। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, শেষমেশ তো ট্রেন পেলাম। C13-তে কোচ ছিল, C13-তে তো উঠতে পারিনি, 6টা 7 বেজে গিয়েছিল, তাই বেশি রিস্ক না নিয়ে পেছনের দিক থেকে একদম শেষ কোচ C18-তেই উঠে পড়তে হয়েছিল। ভেবেই নিয়েছিলাম ভেতর দিয়ে যেতে হবে। হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো, ভেতর দিয়ে যাবো। একমাত্র জগন্নাথ দেব চেয়েছিলেন বলে এইরকম 11th আওয়ারে পড়ে গিয়েও ট্রেন ধরতে পেরেছিলাম, পুরীতেও পৌঁছতে পেরেছিলাম এবং পুরো মোমেন্টটা আপনাদের জন্য ক্যাপচার করে রাখতে পেরেছিলাম। C13 ছিল আমাদের, C18 দিয়ে উঠতে হলো, তো লেট হয়ে গেছে, ভেতর দিয়ে যাবো।
বাবা, রীতিমতো মানে বিধ্বস্ত, মানে ট্রেন পাওয়ার সম্ভাবনা 0%-এর কাছে চলে এসেছিল। শেষমেশ প্রচণ্ড দৌড়ঝাঁপ করে ওই ভারী লাগেজ বয়ে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আপনাদের সামনে আবার আসছি, একটু রেস্ট নিয়ে নিই, আবার আপনাদের সামনে আসছি। ট্রেন কিন্তু ছাড়লো একদম এক্স্যাক্ট রাইট টাইমে, ঠিক 6:10-এ ছাড়ার কথা, 6:10-এই ছাড়লো। আমরা ট্রেনে উঠেছি 6:06। মানে কি বলে না, জগন্নাথ চাইলে সবই সম্ভব হয়। যেখানটায় বসেছি সেই জায়গাটা একটু বলে দিই। এই শুরুতে পার হেড একটা করে এই 1 লিটারের রেল নেট দিয়ে গেছে, ব্রেকফাস্ট দেবে বলা আছে, আর চার্জার পয়েন্ট আছে। কিন্তু একটা কথা বলে রাখি, রেল বা বাস কোনো জায়গায় চেষ্টা করবেন মোবাইল চার্জে না বসাতে, কারণ ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে, ডিভাইসের ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে ডেটা প্রাইভেসিরও একটা সমস্যা থাকে, এটা আমি জেনেছি আমারই এক বন্ধুর থেকে। যে লেগ রেস্টার আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, এখানে টেবিল বা ট্রে যেটাকে বলে, যেখানে খাবার দাবার খাওয়া যায়, হ্যান্ড রেস্টার হিসাবেও বলতে পারেন, মাথা নিচু করে শুয়ে থাকতে পারেন। এই ট্রেনটি সপ্তাহের 6 দিনই অপারেশনাল থাকে এক্সেপ্ট থার্সডে। আর ট্রেনটি কলকাতা থেকে পুরী যেতে সময় নেয় 6 ঘন্টা 40 মিনিট। রয়েছে 18টি কোচ, তার মধ্যে 15টি হলো এসি চেয়ার কার উইথ স্ট্যান্ডার্ড সিটিং উইথ 3x2 লেআউট, আর রয়েছে 2টি এক্সিকিউটিভ চেয়ার কার উইথ প্রিমিয়াম সিটিং উইথ 2x2 লেআউট, আর তার সাথে রয়েছে 360 ডিগ্রি রোটেটিং সিটস অ্যান্ড মোর লেগরুম। আর এখানে অ্যাপ্রক্সিমেটলি 52টা সিটস আছে পার কোচে। নিউজ পেপারও দিচ্ছে আজকে। এছাড়াও রয়েছে বায়ো ভ্যাকিউম টয়লেটস, জিপিএস বেসড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমস, অনবোর্ড ওয়াইফাই অ্যান্ড সিসিটিভি ক্যামেরা। এরপর একটু প্যান্ট্রিটা দেখে নিলাম। আর এই যে স্টিলের দরজা লাগানো জিনিসগুলো দেখছেন, এটা কিন্তু ওই খাবার দাবার গরম রাখার জায়গা। এই জায়গাটা পুরো প্যান্ট্রি। C13 আমরা 58 নাম্বার সিটে বসে আছি, 58-59। ওদিকেও ওয়াশরুম আছে, আর এদিকটা তো ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ইন্ডিয়ান স্টাইল আছে এদিকে, আর এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলটা একটু দেখিয়ে দিই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বন্দে ভারত আর কি। এই যে হ্যান্ড সোপ আছে, এটা হ্যান্ড ড্রায়ার আছে, স্মোকিং ইজ প্রহিবিটেড, আর এই যে ব্যবস্থা রয়েছে ফ্লাইটের মতন বায়ো ভ্যাকিউম টয়লেট। এয়ার ফ্রেশনার, টাইমার আর কি। এদিকে একটা আয়না রয়েছে, জল। বন্দে ভারতের এই পুরো ওয়াশরুমের সিস্টেমটাই ওই ফ্লাইটের অনুকরণে বানানো হয়েছে। টিস্যু রাখা ছিল এই জায়গাটায়। এবার চলুন আপনাদের ইন্ডিয়ানটা দেখিয়ে দিই, ইন্ডিয়ান স্টাইলটা একটু দেখিয়ে দিই। এই একই এয়ার ফ্রেশনার রয়েছে, টাইমার লাগানো, একটা বড় আয়না আছে, হ্যান্ড সোপ আছে, টাওয়েল রাখার জায়গা রয়েছে, এটা হ্যান্ড ড্রায়ার। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার। আর এই যে ফ্ল্যাশ, যাদের মোশন সিকনেস আছে বা চলন্ত গাড়িতে যাতে অসুবিধা না হয় সেজন্য ধরার জন্য অনেক রকম ব্যবস্থা করা আছে। যেহেতু দরজা লক থাকে, তো এখানে ট্রেন লক যদিও আমি করি না, কিন্তু তবুও যদি সুযোগ থাকতো দেখাতে দেখাতে যেতাম। দরজা লক থাকবে তো সব স্টেশন হয়তো দেখাতে পারবো না, কিছু কিছু স্টেশন কি আছে সেগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে যাব, আর অবশ্যই কোন কোন স্টপেজে দাঁড়াবে সেটা একবার বলে দেব। তো এই ছিল কোচ বা কেবিনের দরজাটা কিন্তু সেন্সর কন্ট্রোল, মানে একটা নির্দিষ্ট দূরত্বে যদি ফ্লোরের উপর পা পড়ে তাহলে দরজাটা খুলে যাবে, আবার বেশ কিছুটা দূরে সরে গেলে দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। এই দূরত্ব দাঁড়ালেই কিন্তু দরজাটা খুলে যাবে। সেন্সর লক। ওই আমি যে এখানে যদি পা দিই
দরজাটা কিন্তু খুলে যাবে। এবার প্যান্ট্রির মধ্যে দিয়ে নিজের সিটে ফিরছি। উফ, বন্দে ভারতের এই যে গেট আপ আর এই যে ইন্টিরিয়ার, এতেই তো অর্ধেক মন ভালো হয়ে যাবে। আজ ট্রেনে এভাবে অবাধে হেঁটে চলে বেড়ানোর সময় ছেলেবেলার একটা সূক্ষ্ম অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রতি বছর পরীক্ষার পর অন্তত একবার বাবাদের অফিসের এলটিসির টাকায় একটা বড় সড়ো ট্যুর করা হতো। আর তখনকার দিনে মধ্যবিত্ত বাঙালির একমাত্র ভ্রমণের বাহন ছিল এই ট্রেন। আর ট্রেন মানে ট্রেনের চাকার সাথে এই যে লাইনের ঘর্ষণের ফলে যে ঝিকঝিক ঝিকঝিক আওয়াজ হয়, এই আওয়াজটা সেই পরীক্ষা দিয়ে আসার পর যে স্ট্রেসটা থাকতো সেটা যে কি অদ্ভুতভাবে চলে যেত সে বলার মতো নয়। সেই সাথে ট্রেনের এই অদ্ভুত দুলুনি, যেটাতে আজও ঘুম চোখে না এলেও এই দুলুনিটা থাকলে মানে অনিচ্ছাকৃত হলেও চোখে আপনার ঘুম চলে আসবেই আসবে। একটা জিনিস আপনাদের দেখুন, ওই দূরে লাল গোল থালার মতন সূর্য উঠেছে, অপূর্ব লাগছে। বাইরের কুয়াশাটা দেখলে যেন মনে হচ্ছে মানে মেঘ মাটিতে নেমে এসেছে আর মাঠের মধ্যে জমা হয়ে। আচ্ছা, এবার একটু স্টপেজটা নিয়ে বলি আর কীরকম টাইমিং লাগে সেটা নিয়ে বলি। এই 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস, প্রথমে বলি কলকাতা থেকে পুরীর দূরত্ব তো 499 কিলোমিটার দেখাচ্ছে। পুরী বন্দে ভারত এক্সপ্রেস সেটা 6টা 10-এ ছেড়েছে, পৌঁছানোর কথা দেখাচ্ছে 12টা 50-এ। আর এক্সপেক্টেড টাইম অবশ্য আজকে দেখাচ্ছে 12টা 54-তে। আমি ওয়্যার ইজ মাই ট্রেন থেকে বলছি। আর স্টপেজগুলো কী আছে একটু বলে দিই। হাওড়ার পরেই কিন্তু দাঁড়াবে সেই খড়গপুর জাংশন, তারপরে হচ্ছে বালেশ্বর 230 কিলোমিটার, এখান থেকে খড়গপুরের দূরত্ব হচ্ছে 114 কিলোমিটার। আর তারপরেই যাবে ভদ্রক 293 কিলোমিটার, তারপরে যাবে যাজপুর কেওনঝড় যেটা, সেটা 336 কিলোমিটার, তারপরে কটক জংশন 409 কিলোমিটার, ভুবনেশ্বর 436 কিলোমিটার, তারপরে হচ্ছে খুর্দা রোড জাংশন যেটা 455 কিলোমিটার, তারপরেই হচ্ছে পুরী 499 কিলোমিটার। তার মানে স্টপেজ কী কী হলো, হাওড়ার পরে 1 2 3 4 5 6 7 8টা স্টপেজ। দেখা যাক কীরকম পারফর্ম করে। বন্দে ভারতের তো কোনো দুর্নাম নেই, লেটস সি। মানে এখন রেলে জার্নি করতে গেলে রাজধানী, বন্দে ভারত, দুরন্ত, শতাব্দী এই ট্রেনগুলো ছাড়া অন্য ট্রেনগুলোর পারফরমেন্স বলুন, সার্ভিস বলুন, মানে রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং সেগুলো। দেখা যাক এখানে ব্রেকফাস্ট কী দেয়, সবই দেখাবো আপনাদেরকে, আমার সাথে সাথে থাকুন। আর একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখবেন। আর আজকে আমরা পুরীতে গিয়ে উঠবো হোটেল টিপি প্যালেস, সেটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে আর মন্দির থেকে খুব কাছে। মন্দির থেকে হাঁটা পায়ে হয়তো 7 থেকে 8 মিনিট লাগবে। চলুন আমার সাথে সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন। আর যদি আমার আজকের পরিবেশনা বা আজকের ব্লগটা ভালো লাগে তাহলে এটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন জগন্নাথের নাম নিয়ে যে যাত্রাপত্র অবশিষ্ট আছে সেটা কভার করুন। এরপর আসি ভাড়া প্রসঙ্গে। আমরা তো এসি চেয়ার কার বুক করেছিলাম, তো আমাদের পার হেড ভাড়া 1225 টাকা ইনক্লুডিং অল ট্যাক্সেস পড়েছিল। এক্সিকিউটিভ চেয়ার কার যেগুলো সেগুলো সাধারণত 2450 থেকে 2772-এর মধ্যে ঘোরাফেরা করে।
মাথায় চেপে বসলো এই ট্রাভেল ব্লগ করার ভূতটা। একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওই কেটারিং সার্ভিস, তার জন্য কিছু প্রয়োজন থাকলে বা কোনো অসুবিধা হলে বা অন্যান্য কোনো সার্ভিসে কোনো অসুবিধা হলে মানে দায়িত্বে থাকা যে সমস্ত ম্যানেজাররা রয়েছেন তাদের নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু এখানে বলে দেওয়া হলো। তো সেগুলো নোট ডাউন করে নিতে বললেন, যাতে কোনো প্রবলেম হলে তাদেরকে ডাইরেক্ট ফোন করা যায়। যে প্রতিটা কামরায় ঢোকার আর বেরোনোর দরজার ওপরেই রয়েছে এই যে ডিজিটাল ডিসপ্লে, যেখানে কোচ নাম্বার পড়ে যাচ্ছে, টাইম কত পড়ে যাচ্ছে, আর ওয়েলকাম টু দ্য ইন্ডিয়ান রেলওয়ে, তারপর নেক্সট স্টেশন কি আসছে পড়ছে, তারপরে দেখুন স্পিড পড়ে স্টার্টার দিয়েছে, আর আরেকটাতে দিয়েছিলেন কফি প্রিমিক্স। এগুলো সবই ইনস্ট্যান্ট প্রিমিক্স, একটা ওটসের ডাইজেস্টিভ বিস্কিট। ইলাইচি টি খুব সুন্দর খেতে, চাটা বেশ ভালো। আর সৌরভের কফিটাও বললো বেশ ভালো। বিস্কিটটা খাই। বাজে 7:43, আমরা খড়গপুর ঢুকতে চলেছি। ট্রেন কিন্তু 5-7 মিনিট লেটে চলছে। 7:38-এ ঢোকার কথা, এখন অলরেডি 7:43 বেজে গেছে। এই আমরা খড়গপুরে ঢুকছি, 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের এই খড়গপুরেই রয়েছে প্রিমিয়ার পাবলিক টেকনিক্যাল ইউনিভার্সিটি, বিখ্যাত আইআইটি খড়গপুর, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। খড়গপুর স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে প্রায় 2100 একর জায়গা জুড়ে রয়েছে এই বিশাল কলেজ ক্যাম্পাস, যেটি 1951 সালে তৈরি হয়েছিল। স্টেশন এখনো সেভাবে জাগেনি, দোকানপাট প্রায় বন্ধ এখনো পর্যন্ত। খুব যে বেশি লোকজন উঠলো তা নয়, 4-5 জনকে দেখি। বাজে 7:50, 7:43-এ গাড়ি এখানে ঢুকেছিল। 7:50 নাগাদ খড়গপুর ছেড়ে আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। গাড়ি এর পরবর্তী স্টেশন হচ্ছে বালেশ্বর, সেটা 9:01-এ পৌঁছাবে সেরকম দেখাচ্ছে টাইমিংটা। একটু লেটে চলছে গাড়ি। খড়গপুর কিন্তু একটা সময় লংগেস্ট প্ল্যাটফর্ম ছিল ইন্ডিয়ার। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বোধ হয় 1 কিলোমিটারেরও বেশি, মানে একসাথে 3টে ট্রেন দাঁড়ানোর জায়গা ছিল এখানে। তবে এখন খড়গপুর হচ্ছে 4th লংগেস্ট প্ল্যাটফর্ম, হুবলি, গোরখপুর আর কোল্লামের পরে। তো এর দৈর্ঘ্যটা যেটা বলছিলাম 1072 মিটার। দুটো ছোট ইনফরমেশন এরা অ্যানাউন্স করলেন। খাবার দাবার এরা তো এমনি ব্রেকফাস্টে তো কমপ্লিমেন্টারি দিচ্ছে, আর যদি অন্য কোনো খাবার রেডি টু ইট খাবার এখানে পাওয়া যায় সেটা কিন্তু আপনাকে দাম দিয়ে কিনতে হবে। এই 8:15 নাগাদ ব্রেকফাস্টটা দিয়ে গেল। আমাদের একটা ভেজ মিল ছিল, একটা জৈন মিল ছিল। কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই আপনাদের। জৈন ফুডে উপমা দিয়েছে একটা, হ্যাঁ, আর ওই যথারীতি দুটো ব্রেড, একটা টমেটো কেচাপ, এদিকে একটা জ্যাম, আর ওই ভ্যানিলা মাফিন, আর একটা আমুল বাটার। এই মোটামুটি দিয়েছে। ব্রেকফাস্ট খেয়ে জানাচ্ছি কেমন, জৈন ফুডই বা কেমন, আর ভেজ ব্রেকফাস্টেই বা কেমন সেটা জানা। ট্রেন বুকিংয়ের সময় ফুড অপশনে আমরা জৈন আর ভেজ মিল রেখেছিলাম। জৈন আর ভেজ মিলের মধ্যে যেটুকুন পার্থক্য দেখলাম, ওই জৈনে একটা উপমা দেয় আর ভেজে উপমার বদলে 3টে কাটলেট দেয়, আর তার মধ্যে যথাসম্ভব পেঁয়াজ আছে। আমি এটা ঠিক জানি না, যেহেতু আমি খাইনি আর আমার সৌরভকেও জিজ্ঞেস করা হয়নি।
আর সবচেয়ে বড় কথা, ও খুব একটা বুঝতেও পারেনি, জানি না এরকম একুশ মিনিট লেট করে 230 কিলোমিটার পথ অতিক্রম করে 9টা 8-এ বালেশ্বরে এসে পৌঁছালো, যেটার অ্যাকচুয়াল টাইম ছিল 8টা 48-এ। বেশ অনেকটাই লেট করলো। এখন আমরা বালেশ্বরে জাস্ট ঢুকলাম। ট্রেন বালেশ্বরের পর ভদ্রকে হল্ট করে প্রায় 10টা 25 নাগাদ আধ ঘন্টা লেটে এসে পৌঁছালো জাজপুর কেওনঝড়। পরবর্তী গন্তব্য হচ্ছে কটক জংশন। কটকের পর ভুবনেশ্বর, খোর্ধা রোড আর পুরী। কেওনঝড় স্টেশনটা ক্রস করে যেতেই শুরু হলো একচল্লিশ 41,600 বর্গ কিলোমিটার। এটি গোদাবরী এবং কৃষ্ণার পরে উপদ্বীপীয় ভারতের তৃতীয় বৃহত্তম নদী। নদীটি প্রথমে উত্তর দিকে প্রবাহিত হয়ে ছত্তিশগড়ের সমভূমি অতিক্রম করে এবং পরে পূর্ব দিকে ঘুরে ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এর প্রধান উপনদীগুলো হলো শিওনা, হাসদেও, মান্ড, ইপ, ওং এবং জং। সম্বলপুরের কাছে নির্মিত হীরাকুদ বাঁধ মহানদীর ওপর ভারতের অন্যতম দীর্ঘ বাঁধ, যা জলসেচ এবং বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ জুড়ে এই নদীর অববাহিকা বিস্তৃত। ওড়িশার কটক এবং সম্বলপুর এই নদীর তীরে অবস্থিত প্রমুখ শহর। ওড়িশার কটক আর সম্বলপুর এই নদীর তীরে অবস্থিত। বঙ্গোপসাগরে পড়ার আগে একটি বিশাল উর্বর বদ্বীপ সৃষ্টি করে, যা কৃষি কাজের জন্য অত্যন্ত প্রায় 436 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম রাজধানী ভুবনেশ্বর, উড়িষ্যার বর্তমান রাজধানী। ট্রেন প্রায় 30 মিনিট লেটে চলছে। 11টা 28-এ এসে পৌঁছানোর কথা, এখন বাজে 11টা 50। মাঝে হল্ট নিয়েছিল কটক জংশনে, উড়িষ্যার পুরাতন রাজধানী। আর মাঝে আমরা পার হলাম মহানদীর দুটি বড় বড় শাখা নদী, কথাজড়ি আর কুয়াখাই। মাঝে আর একটা স্টেশন খোর্ধা রোড জংশন, সেটা পার ইচ্ছা থাকে না, জায়ান্ট ফুড অর্ডার করবেন। জায়ান্ট ফুডের কোয়ালিটিটা ভেজের তুলনায় বেশি ভালো। মানে পনিরটা বেশ সুন্দর, পনির বাটার মশলার মতন করে, গ্রেভিটা খুব ঠিক। কিন্তু সৌরভের যে ভেজ পনির যেটা দিয়েছে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে টেলটেলে টাইপের ঝোল, ডালটাও একটু কেমন যেন। এটা একদম পিওর মুগ ডাল দিয়েছে জায়ান্ট ফুডে। জায়ান্ট ফুডটা কিন্তু তুলনামূলক ভালো। কফি ভাজাটা দিয়েছে খুব সুন্দর, কিন্তু ভেজটা কিন্তু পাতি একটা আলু ভাজা দিয়েছে। তাই বলবো যে ভেজ খাবারটা অর্ডার না করে জায়ান্ট ফুড অর্ডার করবেন, যাদের ভেজ খাওয়ার দরকার আছে। লাঞ্চটা 12:30 নাগাদ দিয়েছিল। বেশ তাড়াহুড়ো করে লাঞ্চটা শেষ করতে হলো, কারণ তখন জাস্ট খুর্দা রোড জংশনটায় ঢুকছে, ওই মোমেন্টে লাঞ্চটা আমরা পেয়েছিলাম। তো তারপরেই তো পুরী ছিল।
অবশেষে পুরী স্টেশনে ট্রেন ঢুকে পড়লো। সময় তখন ঠিক দুপুর 1টা, 12:50 পৌঁছানোর কথা ছিল, কিন্তু 10টা মিনিট মাত্র লেট হয়েছে। দুপুর 1টায় অবশেষে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। ট্রেন দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে। এই 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত দেওয়াতে একটা ভয়ানক অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। আশা করছি আপনারা দেখতেই পেলেন যে প্ল্যাটফর্ম ট্রেনের ফুটবোর্ডের থেকে কতটা নিচেতে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একজন বয়স্ক ভদ্রমহিলা নামলো, তাকে কতটা তার কষ্ট হয়েছিল দেখতেই পেলেন। আর একজন মহিলা উল্টো হয়ে তাকে নামতে হলো। আর ছেলেরা তো দেখছেন রীতিমতো জাম্প করে নামছে, কিন্তু সৌরভের হাতে ছিল ভারী লাগেজ। ওর খুব কষ্ট হয়েছিল লাগেজটাকে নামাতে, তার ফল প্রায় পরের 1 মাস ধরে ভুগেছিল। মানে এই 7 নম্বর প্ল্যাটফর্মটাকে এখন উঁচু করা হচ্ছে, যেটা শুনলাম। জেনারেলি বন্দে ভারত 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলায় এখন 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত বলুন, শতাব্দী বলুন দিচ্ছে। তার জন্য খুব সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। জানি না এই ব্যাপারটাকে কেন রেল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না। দিনের পর দিন এইভাবে মানুষকে ভারী লাগেজ নিয়ে যদি এইভাবে ঝুঁকি নিয়ে নামতে হয়, তখন যদি কিছু হয়ে যায় তার ভার কে নেবে? বন্দে ভারত এত উঁচুতে দেখছেন, এখান দিয়ে নামা প্রচন্ড কষ্টকর। যে নামছে দেখেছেন, এটা কিন্তু সব থেকে বড় ড্রব্যাক। এই যে উল্টো হয়ে নামছে, এরকম ভাবে উল্টো হয়ে নামবেন। বন্দে ভারতের যে পাদানিটা, সেটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে অনেকটা উঁচুতে। কাজেই এইটা মাথায় রাখবেন, এটা খুব বাজে ড্রব্যাক। আর একবার না দেখাচ্ছি, ওই যে দেখছেন কতটা কষ্ট করে ভদ্রমহিলা নামছেন। মানে আমাদের খুব সমস্যা হচ্ছে অত বড় গাড়ি লাগেজ নিয়ে নিচে নামতে। এটা কিন্তু ভীষণ বড় ড্রব্যাক। আমার কিন্তু খুবই খারাপ লাগলো এটা। এমনিতে হচ্ছে 12:50 পৌঁছানোর কথা, 12:55 পৌঁছেছে। আগে 30 মিনিট লেটে চলেছিল, কিন্তু শেষে একদম মেকআপ করে দিয়েছে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। কিন্তু এই এমনিতে যেহেতু লেট করেছে, আমাদেরকে লাঞ্চ দিয়েছে, সবই ঠিক আছে। কিন্তু বন্দে ভারতের এই যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা অনেকটা বেশি। বন্দে ভারত নর্মালি প্ল্যাটফর্ম নম্বর 1-এ দেয়, বন্দে ভারত আমাদের এখানে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 7-এ। প্ল্যাটফর্ম নাম্বার 7টা বন্দে ভারতের জন্য নয়, সেই জন্য এই অসুবিধাটা হলো। কাজেই মাথায় রাখবেন, যদি প্ল্যাটফর্ম নম্বর 7-এ দেয়, এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যে উচ্চতা, পাদানির যে উচ্চতা, সেটা কিন্তু মারাত্মক উপরে। ওই জন্য এই জার্নিটা ছিল না মারাত্মক হেক্টিক। সেই সকাল থেকে খালি দৌড়ঝাঁপ আর দৌড়ঝাঁপ। বেরিয়ে দেখলাম যে পুরী স্টেশন নতুন করে রেনোভেট হচ্ছে এখানে, সেজন্য অটো বা টোটো কোনোটাই এই স্টেশনের সামনের থেকে পাওয়া যাচ্ছে না, যেটা আগে পাওয়া যেত। মানে আমি দৌড়ে দৌড়ে গিয়ে প্রত্যেকটা অটোকে জিজ্ঞেস করছি, যাবেন স্বর্গদ্বার? কেউ বলছে না না, এ গাড়ি যাবে না, এ গাড়ি যাবে না। একটা জায়গায় দেখলাম ওখান থেকে শাটল সার্ভিস ছাড়ছে, মানে ওই 8-9 সিটারের একটা গাড়ি, যেটা অনেক টাকা দাম বললো, এবং সেটা একজনকে নিয়ে তো যাবে না, তাহলে পুরো বাস রিজার্ভ করে যেতে হবে, সেটা তো সম্ভব নয়। তখন অবশেষে ঠিক করলাম, একদম বেরিয়ে এলাম স্টেশন চত্বর থেকে বাইরে, যে রাস্তা মেন রোডটা একদম সেই স্বর্গদ্বার অব্দি চলে গেছে, ওখান থেকে রানিং একটা টোটো ধরলাম।
বা ওরা বললো তাড়াতাড়ি উঠে পড়ুন, নালে কিন্তু আমাদেরকে প্রচণ্ডভাবে বকবে। তো উঠে পড়লাম। তা এদিক দিয়ে ভগবান সদয় হলেন, মাত্র 100 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার। আর ভদ্রলোক বললো তখন আর 50 টাকা দেবেন, একদম হোটেল অবধি পৌঁছে দেবো। যথারীতি সেরকমই করলাম। অবশেষে আমরা হোটেল অবধি পৌঁছে গেলাম ওই 150 টাকাতে। আমরা তো গিয়েছিলাম এই 2026 সালের জানুয়ারি মাসের শেষের দিকে, মানে 26শে জানুয়ারির ছুটিতে। তো যারা এই সময়টায় যাচ্ছেন, পুরীর এই রেনোভেশন তো এই মোমেন্টে শেষ হবে না, কাজে এই সমস্যাটা কিন্তু আছে এবং থাকবে বেশ কয়েক মাস হয়তো। চেষ্টা করবেন ওই পুরীর স্টেশন চত্বর থেকে বাইরে চলে আসবেন মেন রোডের দিকটায়, একটুখানি হেঁটে এক মিনিট হাঁটলেই তো বেরিয়ে পড়বেন স্টেশন চত্বর থেকে। ওখান থেকে রানিং অটো বা টোটো নিতে একটু দাঁড়ালেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। নালে কিন্তু হাজার অপেক্ষা করে থাকলেও কোনো অটো বা টোটো সে আগের মতন কিন্তু আপনাকেই ওরমভাবে নিয়ে যাবে না। আস্তে আস্তে ঢুকে পড়লাম মেরিন ড্রাইভে। নতুন সেরকম কিছু চোখে পড়লো না, এক্সেপ্ট এই যে সমুদ্রের সি বিচটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে এই সার দিয়ে ঝাউ গাছ বসানো ছাড়া। 2023 সালে লাস্ট এসেছিলাম, আর এই ঝাউ গাছগুলো তখন দেখেছিলাম এগুলো বসানোর কাজ চলছে। তো এখন দেখলাম সামনের থেকে কিন্তু সমুদ্রের ভিউটা পুরোটাই চলে গেছে। মানে যারা কোনো হোটেলে গ্রাউন্ড ফ্লোরে থাকবেন তাদের পক্ষে কিন্তু সমুদ্র দেখা সম্ভব নয়, আপনাকে ফার্স্ট ফ্লোর থেকে থাকতে হবে। তো ফার্স্ট ফ্লোর থেকে একমাত্র আপনি সি ভিউটা আবারও পাবেন। অবশেষে পুরীতে এসে পৌঁছলাম। হোটেলে এবার চেক ইন করবো, একটু রেস্ট নেব। ততক্ষণ আপনারাও রেস্ট নিন। ভিডিওটা অলরেডি অন্য সময়ের তুলনায় একটু বড়ই হয়ে গিয়েছে। পরের পর্বে আপনাদেরকে এই হোটেলের ফুল রিভিউ দেব আর রুম ট্যুর করাবো, সেই সাথে নিয়ে যাব আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেবের কাছে। আজ তবে এইটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।